কাল চাকসুর ভোট গ্রহণ, চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। রাকসু নির্বাচনের প্রচারের সময় শেষ হচ্ছে রাত 12টায়। সারা দেশে শিক্ষকদের কর্মবিরতিতে স্থবির এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, দাবি আদায়ে অনড় অবস্থানে আন্দোলনকারীরা। আমাদের দাবি একটাই, আমরা উৎসব ভাতা এবং আমাদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা আমাদের শতাংশ হারে বৃদ্ধি করা হোক। আমরা আমাদের এই আন্দোলন যতদিন মেনে না হবে ততদিন আমরা এভাবে আমাদের কর্মবিরতি চালিয়ে যাব। মুন্সিগঞ্জে শ্রীনগরে সন্ত্রাসীদের অস্ত্র প্রশিক্ষণের ভিডিও ভাইরাল, গ্রেফতারে অভিযান চলছে বলছে পুলিশ। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাত পোহালেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন, যেখানে কেন্দ্রীয় ও হল সংসদে লড়ছে 908 প্রার্থী। মোট ভোটার 27,516 জন। 15টি কেন্দ্রে 700টি বুথে ভোট গ্রহণ হবে, ব্যালট পেপারে হবে ভোট, আর গণনা হবে OMR পদ্ধতিতে। এর মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। ৩৫ বছর পর চাকসু নির্বাচন, ফলে এই নির্বাচন ঘিরে উৎসাহ উদ্দীপনাও বেশি। সব প্রস্তুতি প্রায় শেষ, রাত পোহালেই ভোট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5টি ভবনের 15টি কেন্দ্রে 700টি বুথে ভোট গ্রহণ হবে স্বচ্ছ ব্যালট বাক্সে। প্রতিটি কক্ষে থাকবে সিসি ক্যামেরা ও ছবিযুক্ত ভোটার তালিকা। ভোট গ্রহণ চলবে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। ভোট গণনা হবে OMR পদ্ধতিতে। ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া সরাসরি দেখাবে ক্যাম্পাস জুড়ে স্থাপন করা 14টি বড় LED স্ক্রিনে। প্রধান নির্বাচন কমিশনার জানান, ভোট গণনা হবে 2 ধাপে। 2 মিনিটে গণনা করা যাবে 10,000 ভোট। তবে তা প্রক্রিয়া করতে সময় লাগবে। রাতের মধ্যেই ভোটের ফলাফল প্রকাশের আশা তার। প্রক্রিয়াটাই যতটুকু সময় লাগবে, রেজাল্ট রেডি হইতে কিন্তু সর্বোচ্চ 10 মিনিট লাগবে। আমরা এই প্রক্রিয়া এই জন্য বলে যে 200 করে একবার এখান থেকে আনো, ব্যবসাকে খোলো, এটা রেডি করে 200 করে আমরা প্যাকেট করব। প্যাকেট করে প্রিজাইডিং অফিসার থেকে রিটার্নিং অফিসারের কাছে যাবে। এই সময়টাই যতটুকু লাগে। আজ মঙ্গলবার থেকে শিক্ষার্থী ছাড়া বহিরাগত কেউ ক্যাম্পাসে থাকতে পারবে না। 16 অক্টোবর পর্যন্ত বাইরের যানবাহন চলাচল নিষিদ্ধ। ভোটের দিন বিশ্ববিদ্যালয়ের 14টি প্রবেশপথের মধ্যে 7টি বন্ধ থাকবে। নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষা বড় চ্যালেঞ্জ মনে করছেন সংশ্লিষ্টরা। ভোট গ্রহণের প্রতিটি ভবনে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি থাকবে র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর টহল টিম ও মোবাইল কোর্ট। যে কোনো ধরনের সিদ্ধান্ত এরা ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার থাকলে ওরা দিতে পারে। সেই কারণে আমরা 5 জন ম্যাজিস্ট্রেটের কথা বলছি এবং ক্যাম্পাসের বাইরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এট দ্য সেম টাইম যে ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য আমরা 4টা মোবাইল কোর্টের কথা বলছি। সুতরাং 9 জন ম্যাজিস্ট্রেট আমরা চেয়েছি। 1981 সালে চতুর্থ চাকসু নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায় ছাত্র শিবির। 1990 সালে শিবিরের একক আধিপত্যের বিরুদ্ধে সর্বদলীয় ঐক্য করে 12টি ছাত্র সংগঠন জয়ী হয় বেশিরভাগ পদে। এবার কারা জয়ী হয় সেটা দেখার বিষয়। ছাত্রদল, ছাত্র শিবির, বাম দল, ইসলামী দল সমর্থিত প্যানেল সহ মোট 10 প্যানেল ছাড়াও ভোটে লড়ছেন স্বতন্ত্র প্রার্থীরা। সোমবার রাত 10টায় শেষ হয়েছে প্রচারণা। এবার কেন্দ্রীয় সংসদে 415 এবং হল সংসদে 493 জন সহ মোট প্রার্থী 908 জন। মোট ভোটার 27,516 জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল 1990 সালে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাত 12টায় শেষ হতে চলেছে রাকসু নির্বাচনের প্রচার। দীর্ঘ 3 দশকের বেশি সময় পর নির্বাচনকে ঘিরে অনেকটা উৎসবের আমেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আরও খবরাখবর জানতে চাই, ক্যাম্পাসে আছেন আমার সহকর্মী তারেক মাহমুদ। তারেক, আজ তো প্রচারণার শেষ দিন, যেমনটি জানাচ্ছিলাম দর্শকদের, প্রার্থীরা এই শেষ সময়ে এসে প্রচারে কোন বিষয়গুলোর উপর বেশি গুরুত্ব দিচ্ছেন এবং তাদের উপস্থিতি কেমন দেখছেন, সব মিলে খবরাখবর জানাবেন।
ছোঁয়া উপস্থিতি আসলে চোখে পড়ার মতো, এবং আজকে সকাল থেকে আমি দেখেছি যে বিগত কয়েকদিনের প্রচারণা থেকে আজকে উৎসব মুখর পরিবেশে কিন্তু প্রচারণা সেটি চলছে, এবং প্রত্যেকটি প্রার্থী তারা সকালে বের হয়েছেন বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক ভবন এবং বিভিন্ন জায়গা রয়েছে তারা প্রচারণা করছেন। বিভিন্ন আঙ্গিকে তারা কৌশলী যে প্রচারণা সেটি আজকেও চলছে। আজকে ভোটারদের সংখ্যাও কিন্তু চোখে পড়ার মতো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বলা যায় যে আজকে একটি উৎসব চলছে, আমি চারিদিকে কিন্তু তেমনটি দেখছি। প্রত্যেকটি ভোটার তারা এই যেহেতু নির্বাচনের জন্য তারা একদমই মুখিয়ে আছেন, তারা তাদের যে পছন্দের প্রার্থীকে তারা ভোট দেবেন। প্রত্যেকটি যারা ক্যান্ডিডেট রয়েছে তারা একদমই ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন, যেন আজকে কোনো ভোটার মিস না হয়। প্রত্যেকটি পয়েন্টে, প্রত্যেকটি একাডেমিক ভবনে এবং সকাল থেকে দুপুর, বিকেল এবং রাত পর্যন্ত সেই প্রচারণা কিন্তু চলবে। আমি যেমনটি এর আগে ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় সিরাজি ভবনের সামনে, টুকিটাকি চত্বরে, শহীদুল্লাহ কলা ভবন এবং 4 সায়েন্স বিল্ডিং থেকে আমি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এসেছি। এই পরিবহন মার্কেটের এই চারিদিকের যদি পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করি, অন্যদিন কিন্তু ফাঁকা থাকলেও আজকে একদমই পরিপূর্ণ, মানুষে কিন্তু একদমই পরিপূর্ণ। ভোটার এবং যারা ক্যান্ডিডেট রয়েছে তারা তাদের যে এবং নিজ নিজ বিভাগ থেকে যে যাদের প্রিয়জন বা বন্ধুরা যারা দাঁড়িয়েছে নির্বাচনে, এই তাদের যখন ক্লাস শেষ হচ্ছে সকলে এসে একত্রিতভাবে বসে ভোটের যে সার্বিক কার্যক্রম কিভাবে করবেন এবং কোন কোন হলে কিভাবে ভোটগুলো তারা শেষবারের মতো চাইবেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। আজকে সকাল থেকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই এমন পরিস্থিতি দেখতে পাচ্ছি, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে 2000 পুলিশ, 12 প্লাটুন র্যাব এবং 6 প্লাটুন বিজিবি সদস্যরা তার থাকবেন, এবং আইন শৃঙ্খলার সার্বিক বিষয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু সার্বিক বিষয় প্রস্তুতি শেষ পর্যায়ে, এবং আজকে শেষ প্রচারণায় একদমই জমজমাট উৎসব মুখর পরিবেশে প্রচারণা চলছে। তারেক, দেখছিলাম আসলে মানে ব্যাপক জমজমাট ক্যাম্পাস। ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। রাজধানীতে শিক্ষকদের কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদ সহ 3 দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে শিক্ষকরা। সকাল থেকে স্কুলগুলোতে শিক্ষকরা উপস্থিত হলেও বন্ধ পাঠদান। গতকাল ক্লাস না হওয়ায় আজ বেশিরভাগ স্কুলেই শিক্ষার্থী উপস্থিতি কম। দাবি দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। তবে শিক্ষা প্রতিষ্ঠান ভেদে দেখা গেছে ভিন্ন চিত্র। 3 দফা দাবির সাথে একাত্মতা জানালেও বার্ষিক পরীক্ষার সামনে রেখে কোথাও কোথাও ক্লাস চলছে। রোববার রাজধানীতে প্রেস ক্লাবের সামনে 20% বাড়ি ভাড়া সহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন এমপিওভুক্ত শিক্ষকরা। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় তাদের। লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, জলকামান নিক্ষেপ বা এই যে মারধর করা বা হয়রানি করা হয়েছে, এটা কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া যায় না। উৎসব ভাতা এবং আমাদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা আমাদের শতাংশ হারে বৃদ্ধি করা হোক। আর যতদিন এটা না থাকবে ততদিন কর্মবিরতি চলতেই থাকবে। বর্তমান সরকার যেন আমাদের দাবিগুলো মেনে নেন। আমরা শিক্ষার্থীর যে ক্ষতিটুকু হচ্ছে আমরা সেটা যথাসম্ভব যেভাবে পারি আমরা পুষিয়ে দেওয়ার চেষ্টা করব। কর্মবিরতির বর্তমান অবস্থা জানবো। কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় পাঠদান চলছে কিনা এবং সেখানকার শিক্ষক যারা আছেন তারা কি বলছেন? ছোঁয়া, আমরা সকাল থেকেই কিন্তু নগরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছি। বিশেষ করে এমপিভুক্ত যে স্কুলগুলো রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি রয়েছে বরাবরের নেই। তবে আসলে শিক্ষকরা তাদের কর্মবিরতি পালন করছেন এবং শিক্ষার্থীরা কিন্তু আসলে স্কুলে তাদের শিক্ষককে ক্লাসরুমে না পেয়ে তারা অনেকটা অলস সময় কিংবা খেলাধুলা করেই কাটিয়ে যাচ্ছেন। তবে এই বিষয়ে আমরা অনেক শিক্ষকের সঙ্গেই কথা বলেছি। আমার সঙ্গে আরও একজন শিক্ষক রয়েছে, আমরা আসলে তার কাছেই জানতে চাইবো আপনাদের যে আন্দোলন তো আজকে দ্বিতীয় দিন, আজকে তো রোড মার্চ টু সচিবালয়ে যাচ্ছেন, আপনারা এখন পর্যন্ত আন্দোলনে থাকার কারণ কি বা আর কি দাবি আছে? আমাদের তো এখনও দাবি হলো আমাদের সরকার আমাদের যে ন্যায্য দাবির জন্য আমরা
আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি, এটার কোনো এখনও শুরু হয় নাই। এই জন্য আমরা আমাদের যে নির্ধারিত কর্মসূচি আছে সেগুলো আমরা পালন করে যাবো আর যতদিন পর্যন্ত ঠিক না হবে, সরকার যতদিন পর্যন্ত আমাদের ন্যায্য দাবি না মানবে। সামনে তো পরীক্ষা, সেগুলোকে মাথায় রেখে শিক্ষার্থীদের জন্য আমাদের তো আগে আমরা নিজেরা ঠিক থাকতে হবে, তারপর আমরা শিক্ষার্থীকে কিছু দিতে পারবো। তো এই জন্য আমরা আমাদের মতো করে পড়েন, যদি সরকার আমাদের ন্যায্য দাবি মেনে নেয় আমরা ঠিকভাবে আমরা ওগুলি করতে পারবো বা মেনটেন করে নিয়ে যেতে পারবো। বলছিলেন আসলে তাদের যে ন্যায্য দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হয় তারা তাদের যে দাবি আদায়ের লক্ষ্যে যে কর্মসূচি পালন করছেন সেই কর্মসূচি পালন করে যাবেন, তবে তাদের দাবিটির প্রতি তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এখন পর্যন্ত। সোহা, অনেক ধন্যবাদ আপনাকে। হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শত কোটি টাকা ব্যয় তৈরি একাডেমিক ভবনে যেতে চান না শিক্ষক শিক্ষার্থী কেউই। অভিযোগ উঠেছে বিল্ডিং নির্মাণে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। দ্রুতই বিষয়গুলো খতিয়ে সমাধান চান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। দিনাজপুর শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে লাল সাদা ইটের তৈরি এই ক্যাম্পাস। 85 একর জমির উপর দাঁড়িয়ে আছে রংপুর বিভাগের অন্যতম বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রধান ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ে 10 তলা ভবন। শিক্ষার্থীদের জন্য এই বিল্ডিং নির্মাণে টেন্ডার আহ্বান করা হয় 2018 সালে। কাজটি পায় তমা এন্টারপ্রাইজ। 100 কোটি টাকা খরচে নির্মিত ভবন হস্তান্তর করা হয় 2022 সালে 30 জুন। তবে ভবনের ভেতরে ঢুকলে অবাক হতে হবে। ব্যয়বহুল বিল্ডিংয়ে নেই জানালার কার্নিশ, বৃষ্টি হলে পানি ঢোকে ক্লাসরুমে। কোনোভাবেই ব্যবহার করা যাচ্ছে না নতুন একাডেমিক ভবনটি। শিক্ষার্থীদের অভিযোগ, বিল্ডিং তৈরিতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। আমাদের এই ফ্লোরে আমাদের আর্কিটেকচারের এখানের জন্য মাত্র একটা টয়লেট বরাদ্দ করা হয়েছে, আর সেখানে আমরা টিচার স্টুডেন্ট সবাই ছেলে মেয়ে একসাথে ইউজ করতেছি। লিফট হচ্ছে বন্ধ হয়ে যায়, যে আমরা এখানে দাঁড়িয়ে থাকলাম অনেকক্ষণ সময়, আমাদের দেখা যায় যে ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। আমাদের 10 তলায় যতগুলো লিফট আছে অধিকাংশ লিফট নষ্ট, বেশিরভাগ সময় এগুলো দেখা যায় যে শিক্ষার্থীরা ঠিকভাবে ইউজ করতে পারে না। এগুলো অনেক সময় দেখা যায় যে লিফট উঠতে উঠতে লিফট মাঝপথে বন্ধ হয়ে যায়। উপাচার্য নিজেও জানেন দুরবস্থার বিষয়ে। বললেন, এই বিল্ডিংয়ে একাডেমিক কার্যক্রম পরিচালনা করা ঝুঁকিপূর্ণ। এত বড় একটা বিল্ডিং এত টাকা খরচ করে করা হয়েছে, অথচ এখানে কেউ যেতে চাচ্ছে না, না ছাত্রছাত্রীরা, না শিক্ষকরা, না কোনো ডিপার্টমেন্ট। তারপরে আমি এই বিল্ডিং এ আমি নিজে যেয়ে কাজটা একটু দেখি কিরকম কাজ করছে, এবং আমি দেখলাম যে যেইভাবে কাজটা করছে, যে কাজের যে নিম্নমান, এখানে ছেলে মেয়েদের শিক্ষকদের ক্লাস নেওয়াটা একটা রিস্কের ব্যাপার। ভবনের লিফটগুলো মরণফাঁদ বলে জানালেন উপাচার্য। তদন্ত কমিটি গঠন করে বিষয়গুলো খতিয়ে দেখা হয়েছে বলেও জানালেন তিনি। লিফট দিয়ে আমরা উঠবেন, প্রতিনিয়ত লিফটগুলো বন্ধ হয়ে যাচ্ছে, অত্যন্ত বাজে মানে লিফট দিয়েছে। তারপর আপনি ক্লাসরুমগুলো যান, বিল্ডিংটা এমন ভাবে করা হয়েছে সানসেট গুলা নাই, বাইরে বৃষ্টি হলে সবগুলো পানি বিল্ডিং এর ভিতরে চলে আসে, আইসা পাথরগুলা বিল্ডিং এর যে ইয়েটা দিছে মোজাইক গুলো সব ভেঙে যাচ্ছে, উঠে যাচ্ছে। টয়লেটের মানগুলো খুবই খারাপ, অত্যন্ত খারাপ। 2023 সালের 14 নভেম্বর ভবনটি উদ্বোধন করা হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। মুন্সিগঞ্জের শ্রীনগরে সন্ত্রাসীদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রশিক্ষণের একটি ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে চলছে তোলপাড়। স্থানীয়রা জানায়, ভিডিওটি বাখরা ইউনিয়নে ধারণ করা। 1 মিনিট 17 সেকেন্ডের ভিডিওতে 2টি অস্ত্র হাতে 4 যুবককে দেখা যায়। পুলিশ জানায়, এরই মধ্যে তাদের শনাক্ত করা গেছে। তারা হলেন বাখরা এলাকার রাসেল, কামারখোলা এলাকার ফয়সাল, মাথুরাপাড়ার আহির ও একই এলাকার অর্পণ। তারা রাসেল ফয়সাল বাহিনীর সদস্য। বাহিনীর প্রধান হিসেবে পরিচিত রাসেলের মুখ না দেখা গেলেও তার কণ্ঠ শুনে নিশ্চিত করেছেন স্থানীয়রা। এ বিষয়ে রাসেলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগও মামলাও রয়েছে। অবৈধ অস্ত্রধারীদের আইনের আওতায় আনতে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ। আমরা দেখছি এবং আইডেন্টিফাই করছি কারা কারা রাসেল আছে, সাথে আরো কিছু নাম পাইছি। আমরা তথ্য প্রযুক্তি বলি বা সোর্স, অ্যানালগ সোর্স বলি, আমরা সেগুলোর প্রেক্ষিতে ওদেরকে অ্যারেস্ট করার ব্যাপারে আমরা অভিযান করব খুব দ্রুত। বগুড়া এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে বাস চালকের বিরুদ্ধে। এর আগে ভুক্তভোগী গণমাধ্যম কর্মীদের মোবাইল ফোনে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন, কিন্তু রাতে পুলিশি হেফাজতে নেওয়ার পর ধর্ষণ নয় বরং বাস চালকের কাছে শ্লীলতাহানির শিকার হয়েছেন এমন দাবি করে তিনি।
সোমবার সন্ধ্যার পর বগুড়া শহরে খবর ছড়িয়ে পড়ে সিরাজগঞ্জ থেকে যাত্রীবাহী বাসে বগুড়া আসার পথে ওই বাসের চালকের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে 10ম শ্রেণীর এক স্কুল ছাত্রী। মুহূর্তেই এ নিয়ে শুরু হয় তোলপাড়। মোবাইল ফোনে ওই ছাত্রী গণমাধ্যম কর্মীদের জানায়, এক বন্ধুর সাথে সিরাজগঞ্জ থেকে RK পরিবহনের একটি বাসে বগুড়ায় বেড়াতে যাচ্ছিল সে। পথে বগুড়ার বনানী এলাকায় সব যাত্রী নামার পর কৌশলে বাস চালক, হেল্পার আর সুপারভাইজার তাদের দুজনকে বাসে আটকে রাখে। এক পর্যায়ে তার বন্ধুকে হেল্পার ও সুপারভাইজার নামিয়ে নিয়ে যায় আর পাশের একটি গ্যারেজে তার উপর পাশবিক নির্যাতন চালায় বাস চালক। ধরে বাস থেকে বাসের হেল্পার নিয়ে যাওয়ার পরে আমাকে জোরপূর্বকভাবে ধর্ষণ করছে। সারা গোয়েন্দা শাখার একটি টিম ওই ছাত্রীকে শাহজাহানপুর থানা হেফাজতে নেয়। টাঙ্গাইল থেকে আটক করা হয় অভিযুক্ত বাস চালক সাকিবকে। পুলিশ বলছে, প্রথমে ধর্ষণের অভিযোগ করলেও পরে ছাত্রীর দাবি শ্লীলতাহানির শিকার হয়েছে সে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে তার শ্লীলতাহানি করেছে, এরকম শুনতে পেরেছি। বাকি বিষয় তদন্তাধীন। তদন্তে যেটাই আসুক বা যেভাবে অভিযোগ দিবে ভিকটিম পক্ষ, আমরা সেই অনুযায়ী মামলা নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এবং ইতিমধ্যে আমরা বাসের যে ড্রাইভার তাকে সাকিবকে অ্যারেস্ট করেছি। ঘটনার পর থেকে পলাতক বাসের হেল্পার ও সুপারভাইজার। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা ঠেকাতে চাঁদপুরের 7 প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় এনেছে জেলা প্রশাসন। 42টি আবেদন যাচাই বাছাই করে এসব প্রতিষ্ঠানকে সনদ দেওয়া হয়েছে। ভবিষ্যতে অন্য প্রতিষ্ঠান চাইলে নিবন্ধন নিতে পারবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। রূপালী ইলিশের শহর চাঁদপুর। এবার সেই ইলিশের নিরাপদ বেচাকেনা ছড়াচ্ছে ডিজিটাল দুনিয়ায়। বিভিন্ন সময় অনলাইন থেকে ইলিশ কিনে অনেকেই প্রতারিত হয়েছেন, যা এড়াতে অনলাইনে ইলিশ বিক্রির সনদ দিয়েছে জেলা প্রশাসন। শর্ত মেনে 42 আবেদনকারীর মধ্যে 7 জনকে দেয়া হয় সনদ। সার্টিফিকেট নিয়ে বসে থাকলে চলবে না। আপনারা এখানে একটা ফেসবুক পেজ দিয়েছেন, আপনাদের ইউটিউব চ্যানেল থাকা উচিত, আপনাদের ফেসবুক চ্যানেল থাকা উচিত। আপনারা নিয়মিত এটাতে আপডেট দিবেন, নিয়মিত প্রচার করবেন। আপনারা যদি প্রচার করেন তাহলেই কিন্তু যারা প্রতারক চক্র আছে তারা কিন্তু থেমে যাবে। পুলিশ সুপার জানান, এমন উদ্যোগে অনলাইনে ইলিশ নিয়ে প্রতারণা অনেকটাই কমবে। তবে ক্রেতাকে আরো সতর্ক হওয়ার পরামর্শ তার। প্রতারণাটা কিভাবে করে এটা কিন্তু আপনারা ভালোভাবে বলতে, তখন আস্তে আস্তে কিন্তু দেখবেন আপনাদের কাছে এইগুলো চলে আসবে। আমরা আপনাদের সাথে শেয়ার করব, আপনারাও তখন সেইভাবে ইনফরমেশনগুলো নেবেন। তো সেক্ষেত্রে এটা আমাদের জন্য অনেক হেল্পফুল হবে। সনদ পেয়ে খুশি উদ্যোক্তারা। ক্যাশ অন ডেলিভারিতে ইলিশ কেনার আহ্বান তাদের। শতভাগ ক্যাশ অন ডেলিভারি। ওই যে বক্স এবং প্যাকেজিং এর যে টাকা, ওই টাকাও দেওয়া লাগবে না। আমরা ক্রেতার কাছে ওনার হাতে মাছ পৌঁছে দিয়ে তারপরে পুরো টাকা আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে আমরা একদম লোকাল ইলিশটা দেওয়ার জন্য এবং সব ধরনের ফ্রেশ মাছ দেওয়ার জন্য। প্রথম পর্যায়ে বিভিন্ন দিক বিবেচনা করে 7 উদ্যোক্তাকে সনদের জন্য নির্বাচিত করা হলেও ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়ানো হবে। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। আর এ ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।